আমেরিকার তরফ থেকে বাংলাদেশের কাছে জানতে চাওয়া হয়েছে 2015 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সামরিক অনুদান হিসেবে বাংলাদেশকে যে অর্থ এবং লজিস্টিক সাপোর্ট দিয়েছে সেগুলো কোন কোন খাতে ব্যবহৃত হচ্ছে এবং আমেরিকার দেয়া অর্থ সাহায্য বাংলাদেশ কোন কোন বাহিনীর বিপরীতে ব্যবহার করছে। আমেরিকা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে অর্থের অনুদান দিয়ে থাকে। সামরিক অনুদান হিসেবে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীকে দেয়া তাদের দুটি যুদ্ধজাহাজ। হ্যামিল্টন ক্লাস কার্টার নামের এই যুদ্ধজাহাজ দুটি বর্তমান বাংলাদেশ নৌবাহিনীতে সচল রয়েছে। এছাড়া আমেরিকা বাংলাদেশ নৌবাহিনীর দ্রুতগতি অভিযানের সক্ষমতা বৃদ্ধির জন্য মেটাল শার্ক যান দিয়েছে। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীকে প্রদান করেছে ম্যাক্স প্রো নামক অ্যাম্বুশ প্রজেক্টর সামরিক ভেহিকল। এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরও নিরাপদ পূর্বের তুলনায় অভিযান পরিচালনা করতে পারবে। বন্ধুরা, এর অধিকাংশই ব্যবহৃত হবে জাতিসংঘের মিশনে। বর্তমান সময়ে এই অ্যাম্বুশ প্রোটেক্টরগুলোকে ধরা হয় বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ অ্যাম্বুশ প্রোটেক্টর ভেহিকল হিসেবে। যুক্তরাষ্ট্র, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান, ইরাক প্রভৃতি দেশে এটি ব্যবহার করে অসামান্য সাফল্য লাভ করেছে। বর্তমান সময়ে বাংলাদেশের শান্তিরক্ষীগণ আফ্রিকা থেকে শুরু করে জাতিসংঘের অধীনে বিভিন্ন অপারেশন পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। এই সহায়তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পূর্বের তুলনায় আরও সুরক্ষিত থেকে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। বন্ধুরা, এটি বাংলাদেশকে দিয়ে আমেরিকার বড় ধরনের একটি সামরিক চালান বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে আমেরিকা থেকে বাংলাদেশের সামরিক সমরাস্ত্রের চালান বৃদ্ধি পেয়েছে, কিন্তু অতি সম্প্রতি জো বাইডেন সরকার ক্ষমতা আসার পরে সেই ব্যাপারটি কি থাকবে? বন্ধুরা, এটি নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। 18, 19, 20 এই 3 বছর ধরে আমেরিকা চেষ্টা করেছে তাদের অত্যাধুনিক প্রযুক্তির সামরিক সমরাস্ত্রগুলো যেন বাংলাদেশ ক্রয় করে, কিন্তু আমেরিকার হাই ডেলিগেটস বিভিন্ন পর্যায় থেকে শুধু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে তাদের এই সমরাস্ত্রগুলোর অফার দেওয়া হয়েছে। বাংলাদেশ সবিনয়ে সেগুলো ফিরিয়েও দেয়নি, গ্রহণও করেনি। এখন আমেরিকার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন বাংলাদেশ ইচ্ছা করলে একটা কাজ করতে পারে, দ্রুততম সময়ের মধ্যে আমেরিকার সামরিক সেক্টরের সাথে যোগাযোগ করে বাংলাদেশ এবং আমেরিকার বর্তমানে যে সামরিক সম্পর্ক রয়েছে সেটি আরও বৃদ্ধি করতে পারে। বন্ধুরা, আমেরিকা মনে করছে বাংলাদেশ চীনের দিকে অতি ঝুঁকে গেছে। প্রধানত চীনের কাছ থেকে দূরে সরানোর জন্যই বাংলাদেশের উপরে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে আমেরিকা। বন্ধুরা, সামরিক সমরাস্ত্রের ক্ষেত্রে আমেরিকার জুড়ি নেই, তবে এখানে অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া হয়, যে শর্তের মাধ্যমে ক্রয়কারী দেশের হাত পা বেঁধে দেওয়া হয়। বাংলাদেশ এখন দেখতে পারে যে এই শর্ত তারা মেইনটেইন করে আমেরিকার কাছ থেকে তাদের নিত্য নতুন সমরাস্ত্রগুলো ক্রয় করলে কোন ধরনের সুবিধা পাবে। বন্ধুরা, আমেরিকার সমরাস্ত্র ক্রয় করা মানেই হচ্ছে জিসোমি এবং আকসা নামক দুটি চুক্তি স্বাক্ষর করা, আর এর মাধ্যমে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে এমন একটি কৌশলগত সামরিক সম্পর্ক তৈরি হবে যে বাংলাদেশের সামরিক খাত টোটালি আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়বে, যেটি নিয়েই বাংলাদেশের ভয়। আমি পূর্ব বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা, আমেরিকার সামরিক নীতি মানে হচ্ছে পররাষ্ট্রনীতি, অর্থনীতি বা কূটনীতি, টোটালি তাদের সাথে একাত্মতা পোষণ করা, তাহলেই আপনি আমেরিকার সমরাস্ত্রগুলো পাবেন। ঠিক এই কারণে সংযুক্ত আরব আমিরাতের F-35 লাইটিং 2 এর চুক্তিটি বাতিল করে দিয়েছে আমেরিকা। এই F-35 লাইটিং 2 এর কন্ট্রাক্টের জন্য সংযুক্ত আরব আমিরাতকে বিভিন্ন ধরনের শর্ত পূরণ করতে হয়েছে। বন্ধুরা, অনেক পরীক্ষার পর তারা শেষ পর্যন্ত আমেরিকার সাথে এই F-35 লাইটিং 2 এর চুক্তি করতে সমর্থ হয়েছিল। এ কারণে তাদেরকে অনেক ছাড় দিতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা এটি পাবে কিনা সেটি নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে আমেরিকার তরফ থেকে এই চুক্তিটিকে স্থগিত ঘোষণা করা হয়েছে চীনের সাথে অতিরিক্ত যোগাযোগের কারণে। সুতরাং একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আমেরিকার চীন ভীতিটি প্রচণ্ড রকমে চেপে বসেছে। বাংলাদেশের নৌবাহিনীর উন্নয়নের ক্ষেত্রেও চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বন্ধুরা, এক কথায় বলতে গেলে বর্তমানে বাংলাদেশে এমনভাবে চীন চেপে বসেছে যে আমেরিকা ইচ্ছা করলেই তাকে উপড়ে ফেলতে পারবে না। আমেরিকা যদি চীনকে উপড়ে ফেলতে চায় বাংলাদেশের মাটি থেকে, বাংলাদেশের অর্থনীতি থেকে বা বাংলাদেশের সামরিক নীতি থেকে, তাহলে বাংলাদেশকে সহযোগিতা করতে হবে এই সকল সেক্টরে, যেন চীনের বিকল্প হিসেবে তারা আমেরিকাকে ভাবতে পারে। তাছাড়া তারা যদি বাংলাদেশকে ভয়ভীতি দেখিয়ে বা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে বাংলাদেশকে দলে টানার চেষ্টা করে, এটি হবে তাদের চরম ভুল। কারণ বিশ্ব রাজনীতিতে কেউই বসে থাকে না, এক শূন্য স্থান অন্যের দ্বারা পূরণ করে। বর্তমানে বিশ্ব ব্যবস্থা যেভাবে এগিয়ে চলছে সেখানে একক কর্তৃত্বের আমেরিকার বিশ্ব আর নেই। নতুন নতুন শক্তি উঠে আসছে আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য, আর এটি তারা মেনে নিতে পারছে না।
বন্ধুরা, মেনে নিতে না পারলে কিছু করার নেই। অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রত্যেকটি ক্ষেত্রে আমেরিকার যোগ্য প্রতিদ্বন্দ্বীরা বর্তমানে তাদের বিভিন্ন মিত্র দেশ থেকে শুরু করে প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে এশিয়া, আফ্রিকা, এমনকি সুদূর ইউরোপেও তাদের নিঃশ্বাস ফেলছে। আর যে কারণে বড় ধরনের অস্বস্তিতে পড়েছে আমাদের পরম মিত্র আমেরিকা। বন্ধুরা, বাংলাদেশের সাথে আমেরিকার বর্তমান সম্পর্কটি যদি আমরা বিবেচনা করি, তাহলে বলতে হবে আমেরিকার সাথে বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। সামরিক সম্পর্ক বাংলাদেশ অনেক দিন ধরে বিবেচনা করছে এবং বর্তমানে যৌথ ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের মহড়াও পরিচালিত হয়। বঙ্গোপসাগরের বুকে কয়েকদিন পূর্বেই আমেরিকা এবং বাংলাদেশের কারাত 2021 মহড়া অনুষ্ঠিত হয়ে গেল। বন্ধুরা, এই মহড়া প্রতি বছর আমেরিকার সাথে বাংলাদেশের অনুষ্ঠিত হয়। তারপরেও কেন বাংলাদেশকে নিয়ে আমেরিকার এই ধরনের ছলচাতুরি? এর কারণ হচ্ছে টোটালি বাংলাদেশকে আমেরিকা তাদের বলয়ে চাইছে। সেটি কি সম্ভব? বন্ধুরা, আমেরিকার বাস্তবতা বুঝতে হবে, সেটির সম্ভাবনা নেই বললেই চলে। কারণ বাংলাদেশ এবং চীনের সম্পর্কটি যদি আপনি বিশ্লেষণ করেন, এখানে অনেকগুলো উপাদান দেখতে পাবেন। বন্ধুরা, চীন যদি বাংলাদেশ থেকে চলে যায়, তার বিকল্প কি আমেরিকা হতে পারবে? এই মুহূর্তে বা সামনে 5 থেকে 10 বছরের মধ্যে তার সম্ভাবনা 0%। তাহলে বাংলাদেশের কি হবে? চীনকে বিদায় করে দিয়ে বাংলাদেশ কোয়াডে যোগদান করলো, আমেরিকার থেকে হাই সফিস্টিকেটেড সমরাস্ত্র পেল, অ্যাপাচি 64D, প্যাট্রিয়ট প্যাক-3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, F-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান, F-16 ফাইটিং ফ্যালকন ব্লক 70x72। আমরা ধরে নিলাম আমেরিকা বাংলাদেশকে F-35 লাইটিং 2 এর মতো যুদ্ধ বিমান সরবরাহ করলো। যদিও এই ধরনের যুদ্ধ বিমান এই মুহূর্তে বাংলাদেশের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তখন কি হবে? বাংলাদেশ কোয়াডে যোগদান করার পরে এই সকল সমরাস্ত্র দিয়ে যখন যুদ্ধ করতে যাবে, সেই যুদ্ধের প্রকৃত শত্রুকে, কথায় আছে মর্নিং শোজ দ্য ডে, অর্থাৎ উঠতি মূলও পত্ত নেই চেনা যায়। আমাদের একমাত্র শত্রু যদি এই মুহূর্তে আপনাকে নির্বাচন করতে দেয়া হয়, অবশ্যই আপনি মায়ানমারের নাম বলবেন। মায়ানমারের সাথে 2017 সাল থেকে এই পর্যন্ত বাংলাদেশে যে সকল উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেগুলোর ক্ষেত্রে এই প্রভাবশালী রাষ্ট্রগুলোর ভূমিকা কী ছিল? তারা যদি তখন কঠিন পদক্ষেপ নিত মায়ানমারের বিরুদ্ধে, তাহলে 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতো না। বন্ধুরা, সেক্ষেত্রে আপনি ভারত বলেন, চীন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা ইউরোপীয় ইউনিয়ন বলেন, তাদের হাবভাবে এটি মনে হয়েছে যে রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষার বিষয়টি শুধুমাত্র বাংলাদেশই সংরক্ষণ করে এবং তারা ছাড়াই রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষা পৃথিবীতে আর কেউ করতে পারবে না। বন্ধুরা, তখন বাংলাদেশের পাশে যদি তারা স্ট্রংলি দাঁড়াতো এবং মায়ানমারের এগেনস্টে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করত, তাহলে বাংলাদেশকে এই ধরনের বোঝা বহন করতে হয় না। বন্ধুরা, তখন যেহেতু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি, এখন মায়ানমার জুজুর ভয় দেখিয়ে বাংলাদেশের কাছে সামরিক সমরাস্ত্র বিক্রি করার উদ্দেশ্য এটি নয়। প্রকৃত উদ্দেশ্য হলো চীনকে কাউন্টার করে বঙ্গোপসাগর দখল করা। বঙ্গোপসাগর দখল করতে পারলে বাংলাদেশকে হয়তো অন্য কোনো জুজুর ভয় দেখিয়ে বঙ্গোপসাগরে একটি স্থায়ী ঘাঁটি গাড়া যাবে, আর এর জন্য সেন্ট মার্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমেরিকা একবার যেখানে ঘাঁটি গাড়ে, সেখানে তারা এমন পরিস্থিতি সৃষ্টি করে, সবসময়ের জন্য একটা নিরাপত্তা হুমকি সৃষ্টি করে রাখে আর্টিফিশিয়ালি, যেন যেখানে তারা ঘাঁটি গেড়েছে সেই দেশই তাদের ডাকে এবং সেই দেশই তাকে স্থায়ীভাবে ধরে রাখে। সুনির্দিষ্টভাবে বললে দক্ষিণ কোরিয়ার কথা বলতে পারেন। দক্ষিণ কোরিয়ায় আমেরিকার সৈন্য রয়েছে, সেখানে একটি উত্তর কোরিয়া তারা সেট করে রেখেছে। জাপানের কথা বলতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানকে এমন ভীতির মধ্যে রাখা হয়েছে, জাপান ডেকে ডেকে মার্কিন সৈন্যদের উপস্থিতি নিশ্চিত করে। অবশ্য জাপানের জনগণের তরফ থেকে বিভিন্ন সময় দাবি তোলা হয়েছে মার্কিন সৈন্যদের ফিরিয়ে নেওয়ার জন্য। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার সৈন্যদের উপস্থিতি রয়েছে। বন্ধুরা, উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে ইরান বাদে প্রত্যেকটি দেশে তাদের উপস্থিতি বর্তমান। তবে মধ্যপ্রাচ্য থেকে প্রচণ্ড মার খাওয়ার জেরে আমেরিকান সৈন্যরা বর্তমানে ফিরে গেছে। একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন, বাংলাদেশের আমেরিকার কাছ থেকে সমরাস্ত্র ক্রয় কোনো আপত্তি নেই, কিন্তু আমেরিকার কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করার পর তারপরে যে ব্যাপারগুলো, সেটি নিয়ে বাংলাদেশের শঙ্কা বা বাংলাদেশ শঙ্কিত। তারা যখন সমরাস্ত্র বিক্রি করবে বাংলাদেশের নিকটে, বিশেষ করে কৌশলগত সমরাস্ত্রগুলো, তখন বাংলাদেশ হবে তাদের কৌশলগত সামরিক অংশীদার, আর তখন সামরিকভাবে তারা বাংলাদেশকে গিলে ফেলবে। তখন তারা বিভিন্ন ধরনের শর্ত আরোপ করবে,
এটা না করলে ওটা করব না, এটা না করলে F-16 ফাইটিং ফ্যালকনের যন্ত্রাংশ দেব না, এখানে চীনের বিরুদ্ধে এই কাজ না করলে F-16 ফাইটিং ফ্যালকন বলেন বা F-18 সুপার হর্নেট বলেন বা অ্যাপাচি 64D বলেন, এর স্পেয়ার পার্টস পাবেন না। সুতরাং সামরিক ক্ষেত্রে আপনাকে টোটালি আমেরিকার উপর প্রথমে নির্ভরশীল করা হবে, তারপরে আপনাকে চাপ দিয়ে বিভিন্ন কার্য সিদ্ধি করা হবে। আর যখনই আপনি কথা না শুনবেন, এমন ধরনের স্যাংশন আরোপ করা হবে, আপনি সামরিকভাবে পঙ্গু হয়ে যাবেন। যেমন চেষ্টা করা হচ্ছে তুরস্কের বেলায়। তুরস্কের টোটাল ডিফেন্স সেক্টরটি আমেরিকা নির্ভর। এখন সেই ডিফেন্স সেক্টরে আমেরিকার স্যাংশন আরোপ হওয়ার পর যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে তারা পাগল হয়ে গেছে, কিন্তু অতি দ্রুত কোনো সমাধান তুরস্ক পাচ্ছে না। এটি আমেরিকার ট্যাকটিক্স বা চালাকি। সুতরাং এক্ষেত্রে আবেগের কোনো স্থান নেই। আমেরিকার স্যাংশন তারা আরোপ করতে পারে, তবে আমেরিকার সাথে সম্পর্ক স্থায়ীভাবে খারাপ করার কোনো মানে আসে না, কারণ তাদের সাথে বড় ধরনের স্বার্থ রয়েছে বাংলাদেশের। এখানে বাংলাদেশের কৌশলী হয়ে চীন, আমেরিকা বা বিশ্বের প্রভাবশালী যে সকল রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে একটি সুনির্দিষ্ট সমন্বয় সাধনের মাধ্যমে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটি আমাদের সকলের চাওয়া। বাংলাদেশকে বিক্রি করে নয়, কারো কাছে নতজানু হয়ে নয়, বাংলাদেশের আত্মসম্মানবোধ এবং গৌরবকে সামনে তুলে ধরে এভাবেই বাংলাদেশ তার পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।